জুলাই সনদ যদি অন্তহীন প্রতারণা হয় তাহলে সেটি আগে কেন বললেন না? আপনি যখন এই জুলাই সংস্কার নিয়ে আলোচনা হয়, বিভিন্ন বিষয় হয়, তারপরে ফাইনালি যখন গণভোটটা গেল কেন? গণভোটের প্রস্তাবও কিন্তু বিএনপির পক্ষ থেকে। আর গণভোটে যাইতে হইলো কেন? যেহেতু নোট অফ ডিসেন্ট দিচ্ছে। নোট অফ ডিসেন্ট থাকার কারণেই গণভোটে যাইতে হয়েছে। নোট অফ ডিসেন্ট না থাকলে তো সলভ হয়েই যেত। তো এখন আপনি গণভোটে যাওয়ার পর আপনি যখন আজকে বলতেছেন যেটা প্রতারণা করা হয়েছে, তাই সেই প্রতারণা কি আপনি সংসদে আসার পরে বুঝলেন, তার আগে বুঝলেন না? এগুলো তো রাষ্ট্র, এটা তো একটা ক্লাব সমিতি না যে কোনোভাবে চালাইলাম। সেই হিসাবে তার উত্থাপনটা যৌক্তিক। আগে করা যেত, এখন আগে করা যেত না বলে যে এখন করা যাবে না তাও না। কিন্তু প্রশ্ন ওখানে নয়। প্রশ্ন হচ্ছে এখন আমরা এখানে যেখানে এসে ঠেকলাম সেখানে বলাই হচ্ছে রাষ্ট্রপতির আদেশগুলো দেওয়ার এখতিয়ার নাই। এই কথাটাই মেইন আসছে। সে যদি আদেশটা যদি অবৈধ হয়, আদেশটা যদি এখতিয়ার বহির্ভূত হয়, এইটা নিয়ে কথা চলছে মেইনলি। কারণ আপনি গণভোট তো হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব পার্লামেন্টের ডেপুটি লিডারই বলবো আমি, যেহেতু উনি সব কিছুর বক্তব্য দেন, তো সে কিন্তু অলরেডি বলছেন যে গণভোটের জন্য এই যে আদেশটা হয়েছে তার আলোকে যে গণভোটটা হয়েছে, গণভোট হয়ে যাওয়ার পর ওই আদেশটা অকার্যকর হয়ে গেছে। এটা কারেক্ট, কারণ ওইটা করাই হয়েছিল শুধু গণভোটটার জন্যে। তা গণভোট হয়ে গেলে তো আর ওই আইনটা লাগে না, ওটাকে অকার্যকর, পাশ করুক, ফেল করুক, অ্যাপ্রুভ করুক না, কিচ্ছু আসে যায় না। কিন্তু বলা হচ্ছে যে এই আদেশটা দেওয়ার ইখতিয়ার তার নাই। যেমন আমি ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেব অত্যন্ত চৌকস একজন ব্যক্তি মনে করি, এবং আমি তার পারফরমেন্স দেখতেছি, তার ফিটনেস দেখতেছি, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছি, তার কোয়ালিফিকেশন যদি আপনি ধরেন, উনি বিসিএস ক্যাডারের অফিসার ছিলেন, উনি লতে লেখাপড়া করেছেন, উনি কয়েকবার সংসদ সদস্য ছিলেন, উনি ডেপুটি মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন, সব কিছু মিলে, এবং বিএনপির কিন্তু স্ট্যান্ডিং কমিটি একজন মেম্বার, এবং চৌকস। এবং পার্লামেন্ট যেভাবে উনি ফেস করতেছেন তাতে আমি মনে করি ওনাকে বসানো উচিত আমাদের প্রধানমন্ত্রীর পাশে। কেন সেটা বলছি, হয়তো একটা ব্যত্যয় হতে পারে, কিন্তু পাশে বসাইতে বলি এই কারণে যেহেতু পার্লামেন্ট অনেক প্রম্পট সিদ্ধান্ত নিতে হয়। তো ওনার মাঝখানে দুইজন বসার পর উনি বসছেন, যেন টোটাল পারফরমেন্সটা তাকে দেখি। আমার কাছে মনে হয়, আমার একটা অনুরোধ থাকবে যে আমরা অনেক দেশের স্বার্থে যদি পাশাপাশি দুইজন বসে, তাতে যদি প্রম্পট সিদ্ধান্ত নিতে ভালো হয় তাহলে সেটা করা উচিত। এটা গেল একটা অন্য অ্যাসপেক্ট। এইবার আসেন এই জুলাই সনদ, এই যে কি এটার নামটা হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশটা নাকি দেওয়ার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির নাই, সংবিধান কভার করে না। এটা সংসদে প্রচুর আলোচনা হইতেছে। আমি সিম্পলি একটা বলবো যে এই আদেশটা যে রাষ্ট্রপতি দিছে, রাষ্ট্রপতির আদেশ আইন সেটা সংবিধানের 152(2)-তে আছে, এই জায়গাটায় আছে। যদি বলেন আমি একটু পড়ে শোনাই, এটা দরকার আছে, কারণ আমি মনে করি যে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল বলা হয়েছে আদেশটা আইন কিনা। আমি সেই জায়গাটায় যাচ্ছি। আপনার সংবিধানের 152-তে যদি আসেন, এই যে সংবিধানের 152(1)-এ সংজ্ঞা দেয়া আছে কোনটার অর্থ কি। সেখানে বলা আছে আইন। আইন অর্থ কি? আইন অর্থ কোনো আইন, আইন অর্থ কোনো আইন, 1 নম্বর। তারপরে বলা হচ্ছে অধ্যাদেশ, তারপরে বলা হচ্ছে আদেশ, তারপরে বিধি, প্রবিধান, উপ আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা বা রীতি, এগুলো হলো আইন। তাহলে রাষ্ট্রপতির আদেশ সেই হিসাবে আইন। এখন এর উপর অনেক ডিসিশনও আছে, আমি সেটা জানি না, লম্বা সময় যাবে। আমি সংবিধান দিয়ে শুধু দেখালেন যে আইন, আমি বলছি 152-তে বলা আছে এটা। এখন আসেন তারপরে, এখন এখানে কথা আছে যে এটা আইন যে হয়েছে, আইনের উপরে কিছু লেখে না, এটা কোন কি বলে আইন হইল বলছে। যেমন অধ্যাদেশ, প্রশ্ন তাহলে ওঠে যে অধ্যাদেশ যদি দেয়, রাষ্ট্রপতি অধ্যাদেশ দেয়, তখন সংবিধানের 93 অনুযায়ী অধ্যাদেশ দেয়, এবং উপরে লেখা থাকে 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ দেওয়া হইল। এখন আদেশটা কেন দিলেন উনি, সেটা উনি ব্যাখ্যা দিছেন এখানে। যদি ব্যাখ্যা না দিতেন তাহলে কথা ছিল। দেখেন আপনি, আমি সংক্ষেপে পড়ি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 কি বলছেন? প্রেক্ষাপট আছে তো, বলতে হইব তো আমি কেন আইনটা আদেশটা দিলাম। যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশের 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সুফল গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়েছে। অর্থাৎ জনগণের যে সার্বভৌম, সেটা তারা একটা
অভিপ্রায় ঘটিয়েছে আন্দোলন করে, যেহেতু বলতেছে। তারপরে বলতে যেহেতু উক্ত অভ্যুত্থানের ফলে 5 আগস্ট 2024 তারিখে তৎকালীন ফ্যাসিবাদ সরকারের পতন ঘটে, 6 আগস্ট 2024 সেই তারিখে জাতীয় সংসদ ভাঙিয়ে দেওয়া হয় এবং 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যাহা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরিতে স্বীকৃতি লাভ করিয়াছে। আবার বলতেছে যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ব ও ফেসিবাদ শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার পরিকল্পনা করিয়াছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে তাদের কোনো প্রবলেম নেই, এটার প্রক্রিয়া নিয়ে হচ্ছে। না বলছি, তাহলে আইনি প্রক্রিয়া বলতে কি? এখানে সংবিধান, এখানে প্রেক্ষাপটটা বলে দিছেন, যেহেতু করে সবশেষে আসলো, সেহেতু 2024 সালের জুলাই আগস্টের সংগঠিত ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করলেন। তাহলে প্রেক্ষাপট বলে দিছেন, আমি কেন করলাম আদেশ। এখন আসেন, এই আদেশের বদৌলতে এখানে বলা হয়েছে, এই আদেশটার মধ্য থেকেই বলা হয়েছে কতগুলা জিনিস, যেমন ধরেন জুলাই জাতীয় সনদ, গণভোট, জুলাই গণ অভ্যুত্থান, এটা কি আমার সংবিধানের সংজ্ঞায় আছে? নাই। এই কারণে এই আদেশটা করতে হয়েছে। এই আদেশের ভিতরে আরো একটা জিনিস বলছে, দেখেন এখানে এই আদেশটার ভিতরে বলছে সংসদ নির্বাচন বলতে কি বোঝায়। এই আদেশটার ভিতরে বলছে সংসদ নির্বাচন অর্থ হইল এই আদেশ জারির অব্যবহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। অর্থাৎ এই আদেশটা জারি হওয়ার পর যে সংসদ নির্বাচনটা হবে সেটার কথা বলা হয়েছে। এখন আসেন আমরা কল্পনা করি, যেহেতু বলতেছে এই আদেশটা সঠিক নয়, এই আদেশটা আপনি কল্পনা করেন এই আদেশটা নাই, বাদ দিয়ে দেন। এই আদেশটা আমরা বাদ দিয়ে দিলাম, ধরেন এই আদেশ নাই, একদম নাই, রাষ্ট্রপতি আদেশ দেয় নাই, নির্বাচনটা তো হয়েছে। হ্যাঁ, নির্বাচন হয়েছে কবে? 2026 ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি। আচ্ছা, নির্বাচনটা হওয়ার কথা কবে? 8 আগস্ট 2024 সংসদ ভেঙে গেছে, তার পরবর্তী 90 দিনের মধ্যে যদি হয় তাহলে 7 নভেম্বর 2024 মধ্যে 180 দিনের মধ্যে, 180 দিনের যাওয়ার কোনো কারণ নাই। যদি সে কারণ হয়, সেই কারণ হয় নাই, তা আপনি যে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা সংবিধান মোতাবেক, এই আদেশ কিন্তু নাই। সংবিধান মোতাবেক যদি আসেন আপনি 7 নভেম্বর 2024 মধ্যে নির্বাচন তো হয় নাই, তাহলে কি নির্বাচন বৈধ? এই নির্বাচন কি সংবিধান মোতাবেক হয়েছে? আপনি তো একটা জায়গায় থাকবেন, হয় এই আদেশে থাকবেন, নয় সংবিধানে থাকবেন। আপনি দেখাইতে হবে আপনি আদেশ নাই, আপনি কল্পনা করেন, এটা তো অবৈধ। এই আদেশ তো রাষ্ট্রপতি দিতে পারে না, সংসদে বলা হচ্ছে, এবং এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন এটা দিতে পারেন না। আমি কল্পনা করলাম একজন সংসদ সদস্যের একটি বক্তব্য, আমি শেষ করিনি, এটা দেয় নাই, এই আদেশ নাই বাংলাদেশে, এই আদেশটা নাই। আপনি নির্বাচনটা কিভাবে করলেন তাইলে? কোন সংবিধানে করছেন? তাহলে নির্বাচন নিয়ে কি প্রশ্ন উঠতে পারে? ডেফিনেটলি আপনি নির্বাচন তো তাহলে সংবিধানের বাইরে, অবৈধ। আপনি তো একটা মোতাবেক থাকতে হবে। আমি তো এখানে সংবিধান দিয়ে দেখাচ্ছি 123 অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন 90 দিনের মধ্যে হতে হবে, এবং এই আদেশ নাই। এগুলো আপনাকে বাস্তবতায় আসতে হবে। আবার আরেকটা কথা বলছেন উনি সংসদে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, খেয়াল করে দেখবেন, রাষ্ট্রপতিকে প্রশ্ন করছেন নাকি উনি, ফোন করছিলেন এই অধ্যাদেশের, এই আদেশে স্বাক্ষর হওয়ার পর। আপনি শুনছেন সেটা? স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে টেলিফোন করছিল যে আপনি যে স্বাক্ষর করেছেন এই আদেশে, এটা তো আপনি দিতে পারেন না, আপনি কি স্বাক্ষর করেছেন কিনা? হ্যাঁ, আমি দিতে পারি না, কিন্তু আমাকে দিয়ে পারাচ্ছে। যে এমন কথা তিনি বলেছেন। যে আচ্ছা, এই যে আমাকে দিয়ে পারাচ্ছে মানে কি? কথাটা ভালো করে লক্ষ্য করেন আপনি। এটা রাষ্ট্র, আমি বারবার বলি এটা রাষ্ট্র। উনি রাষ্ট্রপতি বলছেন আমি পারি না, কিন্তু আমাকে দিয়ে পারাচ্ছে। তার মানে কি? কেউ তাকে স্বাক্ষর করতে বলছেন, নয় জোর করছেন, নয় বাধ্য করছেন, কোনো একটা প্রক্রিয়ায় যেই করে থাকেন, যেভাবেই করে থাকেন, এটা তো ক্রিমিনাল অফেন্স। রাষ্ট্রপতিকে যদি কেউ এটা করে থাকে সেটা তো স্বাভাবিক ঘটনা না, এটা ক্রিমিনাল অফেন্স। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এই বিষয়ে কোনো তদন্ত করছেন কি? আমি আসবো, আমি আরেকটা মিনিট শেষ করে দিই, কারণ এটা পরে এটার রেস্টটা। এরপর আসেন, রাষ্ট্রপতি কিন্তু একটা ওত নেয় যে আমি সমস্ত রাগ অনুরাগের বশবর্তী হয়ে আমি কিছু করব না। তাহলে আপনি সংবিধান ভায়োলেট করছেন, আপনি সংবিধান রক্ষা করার, আপনি সংবিধানের বাইরে যদি আদেশ দিয়ে থাকেন, কার ভয় দিচ্ছেন? আপনি তো সংবিধান রক্ষক, আপনি সংবিধানের বাইরে যেতে পারবেন না, এবং আপনি রাগ অনুরাগের বিষয় বশবর্তী হয়ে কিছু করতে পারবেন না। আপনি তাহলে রাষ্ট্রপতি এটা কি একটা অফেন্স করেন নাই, সংবিধান যদি ভায়োলেট করে থাকেন? কি এমন প্রশ্ন রেখেছেন আবু হেনা রাজ্জাকী, আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন? জি, এগুলো শুরু হচ্ছে আসলে রাজ্জাকী ভাইয়ের কথার মধ্যেই আছে। উনি বলছেন বাস্তবতায় আসতে হবে।
বাস্তবতা যদি আমরা খুঁজতে যাই তাহলে তো কেঁচো খুঁড়তে সাপ একটা বাংলা কথা আছে না, কোন এখন কেঁচো বাস্তবতার খুঁড়তে কথা গিয়ে- বলছে আজিজ ভাই? আমি বলি না না, আমি যে বাস্তবতা আসতে হবে আপনি এটা বলিনি। বলেছেন যে বাস্তবতায় আসতে হবে, একটু আগে কোথায়? বলেছেন। এই রেকর্ডে আছে বাস্তবতা আমি- আসতে হবে মানে কি? আপনি বলেছেন না? আপনি বলেছেন হ্যাঁ, বাস্তবতা। সংবিধানের সংবিধান নিয়ে যদি হ্যাঁ, আসেন, সংবিধানের বাস্তবতা, হ্যাঁ। ঠিক আছে, সংবিধানের সংবিধান তো বাস্তবতা হয় নাই, আসতে সেটা হলে- বলছি। আমি বলছি, শেষ করছি। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোয় না, কেঁচো খুঁড়তে গিয়ে এখন ডাইনোসর বেরোবে। হ্যাঁ, বেরোচ্ছে কোথায় আমি দেখাচ্ছি। ডিপ স্টেটের কথা বললেন তো সজীব মাহমুদ, তো ডিপ স্টেট যদি বলেন তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে, এই এই তেলের পিঠাটি কি ওই দুপুরবেলায় গজালো, নাকি যখন গণ অভ্যুত্থান হলো, আন্দোলন হলো, তখনও ডিপ স্টেট ছিল? আমরা তো জানি না। তার মানে এখানে কে কোথায় কলকাঠিটা নাড়ছে? আরেক উপদেষ্টা বলেছেন হাদি হত্যার সঙ্গে ডিপ স্টেট জড়িত। তাহলে আপনারা প্রমাণপত্র উপস্থিত করছেন না কেন? তাহলে যে আন্দোলন আমরা চোখের সামনে দেখেছি তার পেছনে কে বা কারা ছিল? মানে আন্দোলনের আরো আছে, আগেও আমাকে কি বলতে deep দিন state please। ছিল না? হ্যাঁ, কেন নয়, এই প্রশ্ন আমরা করতেই পারি। যদি ডিপ স্টেট তখন থাকতে পারে, 29 সাল পর্যন্ত রাখতে পারে, তাহলে আন্দোলনের মধ্যে তাদের ভূমিকাটা কি? কারণ যে প্রধান এই যে যখন এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়, প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে স্নাইপার রাইফেল 7.62 আমাদের দেশের পুলিশ ব্যবহার করে না, এই রাইফেল কোথা থেকে এলো? এর কোনো ব্যাখ্যা না দিয়ে এই লোকের চাকরি খেয়ে দিল ওই অন্তর্বর্তী। বছরে দিল। তার মানে কি? তার মানে এই 7.62 রাইফেল কোত্থেকে এলো? এই ডাইনোসর গুলো কোথায়? কাজেই আজকে যখন আপনি সংবিধান নিয়ে এত কথা বলছেন, এর উদ্দেশ্য কি? যখন 9 বছরের সাথ ছিল, কোন সংবিধানের আওতায় ছিল? আপনি যখন 111 ছিল, কোন সংবিধানের আওতায় ছিল? আপনারা তো দেখি এখন একদম চুল চেরা বিশ্লেষণ করে মাথার চুল সব খুলে ফেলছেন সংবিধান নিয়ে। তো আপনার বিড়াল যে সাদা না কালো এনে খুব তর্ক চলছে, কিন্তু বিড়াল ইঁদুর খায় কিনা এটাই তো বিড়ালের প্রধান একটা মারতে পারে বৈশিষ্ট্য। কিনা মারতে সেটা পারে তো কিনা? একটা আপনি প্রশ্ন আছে। সংবিধানে গণতন্ত্র কোথায়, মানবাধিকার কোথায়? আপনার ভেন্টিলেটর নাই দেখে 23 জন শিশু এক রাতে মরে যাচ্ছে, আপনার হামে 41 শিশু মরে যাচ্ছে, সড়কে 300 লোক নিহত হয়ে যাচ্ছে ঈদ যাত্রায় গিয়ে। ওগুলো নিয়ে সংসদে কেউ কোনো কথা বলবেন না, আপনি কথা বলবেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে। ঘটনাটা কি? দেশ থেকে ধর্মনিরপেক্ষতা সরিয়ে দিতে খুব উৎসাহী এই সাম্প্রদায়িক বিরোধী দল, কিন্তু নারী সংস্কার কমিশন নিয়ে তারা একটি কথা বলবে না। সংস্কার নিয়ে আপনারা এত কথা বলতেছেন, নারী সংস্কার নিয়ে আপনাদের কথা বলতে অসুবিধাটা কোথায়? কালকে যে পার্থ সাহেব বলেছে সংবিধান আপনারা ছুড়ে দিতে চান, কারণ 72-এর সংবিধান দেখলে আপনার ওই পরাজয়ের কথা মনে পড়ে। এটাই তো আসলে একদম আদ্য সত্য কথা। কথা। কারণ হচ্ছে যে আপনি এই যে এই সমস্ত সংস্কারের কথাগুলো বলছেন, আপনারা বলছেন যে এই প্রেসিডেন্ট এটা করতে পারে কি পারে না, ওটা ভাই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এর চেয়ে বড় সত্য কথা আর কি আছে? এবং গণ অভ্যুত্থান কেন হয়েছে এটা নিয়ে কথা, কারণ গণ অভ্যুত্থানের মূল প্রত্যয়টা হাইজ্যাক করে নিয়ে গেছে এই ডানপন্থী সাম্প্রদায়িক শক্তি, এবং অন্তর্বর্তীকালীন সরকার এটার এই গাড়িটি চালিয়েছে। তারা একটা এমডিকে বসিয়ে দিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে, যে এমডি জানেই না যে টিকা দিতে হবে। তাদের ফোকলা করে দিয়েছে দেশের স্বাস্থ্য খাত। এই বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন যে সিরিঞ্জ কেনার পয়সা নাই। তার মানে কি দাঁড়ালো? শ্বেতপত্র তো খুব আমরা দেখলাম যে অর্থনৈতিক শ্বেতপত্র নানান কিছু। এখন যেই কিছু শোনা যাবে আগামী 5 বছর আমরা শুনবো আওয়ামী লীগের অত্যাচারের কারণে লুণ্ঠিত হয়ে গেছে অর্থনীতি অমুক তমুক। এই যা অর্থনীতি লুণ্ঠিত হয়েছে, আপনাকে এই 18 মাসের অর্থনীতির লুণ্ঠনও আপনার শ্বেতপত্র করতে হবে। সমস্ত খাত ধরে ধরে আপনার শ্বেতপত্র করে আগামীতে আপনাদের বসতে হবে। মূল জায়গাটি হচ্ছে কি, যে যার ফায়দা লোটার জন্য এত আইন কানুন সামনে নিয়ে আসতেছে। আইন আমার আর মামুদের জন্য, আইন অন্যের জন্য নয়। ওই জায়গা থেকেও সরে আসতে হবে। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি জাতীয় পার্টিকে একটা পুতুল বিরোধী দল বানিয়ে তারা দেশ পরিচালনা করছে। এখন কি হচ্ছে? এখন আপনারা যে জাতীয় ঐক্যমত্য, জাতীয় অনেক কথাবার্তা বলছেন, এখানে কি মানুষের মানবাধিকারগুলো সংরক্ষিত আছে? এই যে বিনা মামলায়, বিনা ইয়েতে নানান রকম আইন কানুনের ফেরে যাদেরকে আপনারা হাজতবাস করালো 18 মাস, এই শাহরিয়ার কবিরের দোষটা কি বলুন তো? লেখক শাহরিয়ার কবির একমাত্র এই যে রাজাকারদের বিরুদ্ধে কথা বলা ছাড়া তিনি করেছেনটা কি? এই বয়সে তাকে যেভাবে অত্যাচার করাটা হচ্ছে, এই সাংবাদিক 256 জন সাংবাদিককে যে হত্যা মামলায় বিভিন্ন রকম ভয়ভীতির মাধ্যমে তাদেরকে, অনেকে কারাগারে, অনেকেই বিভিন্নভাবে বনে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের দোষটা কি? তারা যদি পেশাদারি অসততা করে থাকে তাদের জন্য আরেক আইন, কিন্তু আপনি কোন আইনে তাদেরকে কারাগারে বা বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন? অর্থাৎ
আপনি আওয়ামী লীগকে নিপীড়ন করার জন্য বিভিন্ন রকম কায়দা কানুন বের করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার ধারাবাহিকতাও এখনো অক্ষুণ্ণ আছে। আমরা বলছি না যে হত্যাকারীকে আপনি ছেড়ে দিন, হত্যাকারীকে আপনি বিচার করুন, কিন্তু সেটা তো এই স্নাইপার রাইফেল সহ অন্যান্য কিছু আপনার ডিপ স্টেট যা কিছু আছে সব কিছুই তো আপনাকে সামনে আনতে হবে। ঘটনা কি হয়েছে, এইখানে গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছিল, 3 বার নির্বাচন হয়নি, রাতের বেলা নির্বাচন হয়েছে, অর্থনীতিকে ফোকলা করা হয়েছে, সবাই জানে। কিন্তু এই 18 মাসে কি হয়েছে, তখন গণতন্ত্র ছিল? এই মব সন্ত্রাসের নামে আইনের যে শাসন হাতে তুলে নেওয়া হয়েছে সেটাকে ছিল, সেটা কি পরিস্থিতি দাঁড়িয়েছিল? এবং সেই জায়গার থেকে একটি মানুষ 2 হাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে কেন? কারণ নির্বাচনের 15 দিন আগে বিএনপি সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু এই জয় লাভ করবার পর আগামী 5 বছর যদি তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা না বলে, তারা যদি আবার আগামী 29 সালের নির্বাচনের আগে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, তখন আমরা কি বুঝবো? আপনার মুক্তিযুদ্ধ জাত একটি দেশ, তার যে প্রধান স্তম্ভ ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, সেই অঙ্গীকারের জায়গায় রাষ্ট্র এই 54 বছরে থাকলো না কেন? আমরা যেই ধর্ম পাই সেটা গিভেন, ইটস নট টেকেন। তো এই গিভেন একটা বিষয় নিয়ে কেন রাষ্ট্র দখলদারিত্ব করে? যেই দেশে 90 থেকে 92% মুসলিম, তার জন্য সুযোগ সুবিধার জন্য আরো কেন আইন প্রণয়ন করতে হবে? এই জায়গায় সাম্প্রদায়িক দলগুলো আসলে কি চায়? আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন এর ধারাবাহিকতাতে তো এই অন্তর্বর্তী তারা তো প্রায় একটা সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে এসে ফেলেছিল। তারা তো একটা মোটামুটি একটা এমন মাঠ তৈরি করেছে যেখানে প্রধান প্রতিপক্ষের 2 জনের 1 জন অনুপস্থিত। কাজে এই প্রশ্নগুলো কিন্তু আসবে আমাদের সামনে। আপনি আজকে সংবিধান নিয়ে কথা বলছেন, অবশ্যই সংবিধান নিয়ে কথা বলতে হবে, কারণ সংবিধান যখন 80 দশকে 10 বছর রহিত ছিল, তখন যেভাবে এর আগে অনেক সময়ে আগে পরে অনেক সময় সংবিধান রহিত ছিল, কিন্তু 72-এর সংবিধান ধরেই কিন্তু দেশটা চলছে। এবং সেই জায়গায় যতই আপনি রহিত করেন, যতই প্লাস মাইনাস করুন না কেন, জনগণের অভিপ্রায় আপনি বলছেন জনগণের সার্বভৌম অভিপ্রায় এই হচ্ছে জনগণের সার্বভৌম অভিপ্রায়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পড়ে আসা একজন ভদ্রলোক যার বাংলাদেশি পাসপোর্টই নাই, তিনি খালি অভিপ্রায়টি জানলেন। আমরা সাধারণ মানুষ জনগণের অভিপ্রায় জানি না। আমরা জানি যে পরমত সহিষ্ণুতা, সকল দল মত নির্বিশেষে, এমনকি সাম্প্রদায়িক রাজনীতি যারা করবেন তারাও সমাজে থাকতে পারবেন, তারাও বিধিবদ্ধভাবে রাজনীতি করবেন, যারা এর বিরোধিতা করবেন তারাও বিধিবদ্ধভাবে রাজনীতি করবেন। কিন্তু এই আইনের শাসন কি আমরা দেখতে পাচ্ছি? আমরা তো 1.5 মাস বয়সী সরকারের কাছে সবকিছু প্রত্যাশা করি না, কিন্তু সংসদ যেটা বসছে, এই যে আপনার যা যা কথাবার্তা হচ্ছে, সংবিধানের এত কথাবার্তা কি আসলে? জুলাই সনদ নিয়ে যে ভাই যে বললেন, যে বা আপা বললেন যে এই সালাউদ্দিন সাহেব এই প্রতারণার অভিযোগটা আগে না করলে তারা হয়তো ভুলে গেছেন। আগে কেন করলেন? আগে অবশ্যই করেছেন, পত্রপত্রিকা একটু সার্চ দিলেই পাবেন, এটা তখনই কথা বলা হয়েছে এবং সাংবাদিকরা লিখেছেন, বাই নেম কলাম আছে যে এটা প্রতারণা হচ্ছে জাতির সাথে, যখন নোট অফ ডিসেন্টগুলো সরকার, এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু তারপর তারা আন্দোলনের নামেনি কেন? কারণ সরকার চাইছিলই এইসব হজবরল পাকিয়ে কোনোভাবে একটা এমন পরিস্থিতি তৈরি হতে যাতে নির্বাচনটি আরও পিছিয়ে যায়। তারা আরও মহা আনন্দের সঙ্গে তাদের সাবেক ব্যবস্থাপনা সম্পাদকদের সহ, স্বাস্থ্য খাত সহ, আইন খাত সহ, নানান রকম মুক্তিযুদ্ধ খাত সহ, নববর্ষকের মঙ্গল শোভাযাত্রাও তাদের গাত্রদাহ ছিল। পাকিস্তানি শব্দগুলো তাদের বিসিএস থেকে তুলে দিয়েছিল। মাজার ভাঙা, আপনার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, 32 নম্বর ভাঙা, আপনি দেখুন প্রতিরোধ যুদ্ধ হয়ে গেল। মানে এই সমস্ত অপ্রয়োজনীয় বিতর্কগুলো কারা তুলেছে? কি দরকার ছিল এইসবের? এই অপ্রয়োজনীয় বিতর্কগুলো কি একেবারেই অপ্রাসঙ্গিক এবং কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া বলে আপনাদের মনে হয়? না, তার পিছনে তারা এক একজন সকলেই বিভিন্ন দেশ বিদেশের ডক্টরেট ডিগ্রিধারী। তারা কোন যোগ্যতায় এবং গণ অভ্যুত্থানের কোন তাদের যে অংশগ্রহণের ফলাফল হিসেবে তারা সরকারে দায়িত্ব পায়? এই যেই ঘটনাটি ঘটেছিল, যেটা বলেছেন আমাদের সংসদে আমরা শুনলাম যে আমরা তো 300 রান করে ফেলেছিলাম, আপনারা পরে 6 বলে 12 রান করেছেন। কথাটা সত্য, কারণ এই 15 বছর ধরে বিএনপির নেতৃত্বে যে বিশাল আন্দোলনটা হয়েছে, তার পরিণতিতে তো একটা সময় কোটা বিরোধী আন্দোলনে সকল মানুষ দল মত নির্বিশেষে সেখানে যুক্ত হয়। কাজেই মূল আকাঙ্ক্ষার সাথে আমাদের একমত হতে হবে। সংসদে যেন মানুষের এই দুর্বিষহ পরিস্থিতি, শিশু হত্যা হচ্ছে, শিশুরা মারা
যাচ্ছে টিকা নাই, মানুষ জ্বালানি তেল পাচ্ছে না। আচ্ছা, টিকার কথা যেহেতু আসলেন, মানে অন্তর্বর্তী সরকারের আমলে তো 41,000-এরও বেশি কোটি টাকা বরাদ্দ ছিল, তাহলে টিকা কেন কেনা হলো না? কারণ তারা তো ওই সময়- মুক্তিযুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন, তারা তো 32 নাম্বার ভাঙ্গা নিয়ে ব্যস্ত ছিলেন। বুলডোজার তো আর ভাই পকেটে নিয়ে যাওয়া যায় না। তারা তো ব্যস্ত ছিলেন ইতিহাস লেখার কাজে। মুক্তিযুদ্ধে কে ঘোষণা করেছেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন বাড়ি কেন ভাঙ্গা হচ্ছে, তার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। উনি মেয়ের খবর নিচ্ছিলেন, কিন্তু উনি খবর নিচ্ছিলেন না দেশটা কিভাবে চলবে। আপনি 18 মাসে একবার শুনেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে বাবারা তোমরা পড়তে যাও, প্রশ্ন করো, জানো এবং জানাও? এই কোনো কিছু না বলে তোমার বাড়ির ভেতরেই ফ্যাসিস্ট আছে, তোমার গ্রামের ভেতরেই ফ্যাসিস্ট আছে, তোমার ঘরের ভিতরে তোমরা যুদ্ধ করো, পরস্পরের বিরুদ্ধে বিরোধ লাগিয়ে দেওয়া ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার করেছেটা কি? তো সেই ক্ষেত্রে একটা ম্যাচিউর দল হিসেবে বিএনপি তখনই যদি এই সমস্ত নিয়ে কথাবার্তা শুরু করতো, তাহলে কিন্তু পরিষ্কার একটা এলোপাতাড়ি অবস্থা তৈরি হতো এবং সরকার তখন এই সুযোগটি পেয়ে বসতো এবং বলতো যে নির্বাচন ওই জায়গা থেকে বিএনপি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিয়ে জনগণের রায় নিয়ে সার্বভৌম সংসদের কি ক্ষমতা সেটাই তারা উপস্থাপন করছে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরো একবার। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, একটু আসতে চাই আপনার কাছে। সংসদে দাঁড়িয়ে একজন কনিষ্ঠ সংসদ সদস্য তিনি বলেছেন যে তারা আন্দোলন করেছেন বলেই আজকে তারা প্রধানমন্ত্রী হয়েছেন, মানে বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে তারা প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আবার গতকালকে আমরা দেখেছি যে বিএনপির একজন সাংসদ তিনি বলেছেন যে 6 বলে আপনারা 12 রান করেছেন, তার আগের 300 রান তারা করেছেন। মানে এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, না, প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি তো এই যে তরুণদের, এটা তো আপনি হঠাৎ করে দেখবেন না, আপনি যে কনিষ্ঠতম বলেছেন, ওখানে কিন্তু আরেকটা কথাও বলা হয়েছিল। আপনি যে বললেন 300 রানে 12 রান, মানে আন্দালিব পার্থর যে বক্তব্য, তিনি কিন্তু আরেকটা কথা বলেছিলেন যে আপনারা জেনারেশন জি থেকে জামাতে জি হয়ে যান না, জেনারেশন জামাত হয়ে যান না, এটাও কিন্তু উনি বলেছিলেন। এক্স্যাক্টলি এখানে একটা সংকট তৈরি হয়েছে কিন্তু। কারণ কি, আপনি এমন একটা বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, বা গিয়েছি, সেই বাস্তবতাটা কিন্তু আমাদেরকে রিফ্লেক্ট করছে এখন সংসদে কিন্তু এরকম হচ্ছে না যে আপনি আনএক্সপেক্টেড কিছু, যেমন মনে করেন আমি গতকালকে একটি টকশোতে ছিলাম, সেখানে পাশে জামাতের একজন নেতাও ছিলেন। দেখবেন উনি একটা খুব মজার কথা বলেছেন। উনি বলছিলেন যে সব কাজ ওনারা করেছেন, মানে 24-এর পুরো আন্দোলনটা ওনারা করেছেন, নিষিদ্ধ করা হয়েছে আন্দোলনটা ওনারা করেছেন, নিষিদ্ধ করা হয়েছে, তখন তারা আরও সামনে এসেছেন, একদম কোড ওনারই বক্তব্য। তখন আমি ওনাকে বসলাম কি, তাহলে বিগত যে মানে প্রধানমন্ত্রী ছিলেন, ওনার অবস্থা কি রাখাল বালকের মতো হয়েছিল? মানে বাঘ আসছে বলার কারণে বিভিন্ন সময় মানুষ তখন বিশ্বাস করে নাই। আসলে কি সেদিন সত্যিই বাঘ এসেছিল এবং আমরা তাকে অবিশ্বাস করেছি? উনি বলছেন হ্যাঁ, আপনি এটা দেখে নিতে পারেন, উনি উত্তরের আমির, ঠিক আছে। এই কথা বলার পরে কিন্তু আর কোনো বক্তব্য থাকে না। কথাটা এই জন্য বলছি, 24-এ মানুষ 300 আসন না বা 300 সিট না, 24-এর এটা কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠা একটা লাভা। মানে আপনি অন্যায় হচ্ছে, আপনি একটা সাধারণ নির্বাচন হচ্ছে না, সবচেয়ে বড় যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্দিষ্ট সময় পর পর আপনার নির্বাচন হবে, নির্বাচন হচ্ছে না, মানুষ মারা যাচ্ছে, গুম হচ্ছে, সবচেয়ে বড় কথা আমার শিক্ষার্থীরা মারা যাচ্ছে, বাসায় বসে মারা যাচ্ছে। সো ইট রিপোর্ট আমাদের প্রত্যেককে রিপোর্ট করছে। এখন আমি তো জানতাম না ভাই, হঠাৎ করে জানলাম 24 হওয়ার সাথে সাথে জানলাম এটা নাকি মিটিকুলাসলি ডিজাইন। আমি তো জানতাম যে রিয়া গোপ মারা গেছে বাসার ভেতরে, কালকে তো আমার বাচ্চাটাও হইতে পারতো, আমি তো ওই স্পিরিট ওখানে ওইটা সমর্থন দিচ্ছি। আমি তো জানতাম না এটা মেটিকুলাসলি ডিজাইন, আমাকে তো কেউ ফোন করেনি। তো যখনই আপনি এটা মেটিকুলাসলি ডিজাইন, তাও আবার দেশে না বিদেশে যে বলেছেন, সেই মুহূর্তেই তো এই পুরো গল্পটা একদম স্বচ্ছ পানির মতো সদস্য কিনা বা তারাই সেটা আমি বলতে পারবো না, কারণ এদেরকে আমরা চিনি না, এদেরকে ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি চেনেন, যেহেতু উনি বলেছেন, এটা তাদেরকে প্রশ্ন করা উচিত। কারণ আমরা ডিপ স্টেট কারা বা কি, সেটা তো আমাদের মতো সাধারণ মানুষের কাছ পর্যন্ত আসে না। আরেকটা কথা আমি বলবো, সেটা কি, আপনি বাংলাদেশের মানুষ যে যত যাই হোক, আপনি শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের অস্তিত্বের সাথে, এইটা আমার নির্দ্বিধায় নির্বিঘ্নে বলা, অস্তিত্বের সাথে মানে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে কোনো কম্প্রোমাইজ হওয়ার তো কোনো কারণ নেই।
এটা তো আমি মানে আমার ধারণা যারা বাংলাদেশে বিশ্বাস করে তারা কেউই কিন্তু এটা কখনোই ধারণ করবে না। জি, আসবো আপনার কাছে। তো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, কারণ আপনি স্বাধীনতা, এটাও আমার প্রশ্ন, মুক্তিযুদ্ধে এতগুলো মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, আমরা যুদ্ধ করেছি, এর মুরালগুলো কেন ভাঙা হয়েছিল, এখনো ভাঙা পড়ে আছে কেন? জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর থেকে ওই যে মাটির নিচে যে জাদুঘর আছে, অনেকে জানেও না আমাদের, সেগুলো এখন পর্যন্ত এটা পড়ে আছে কেন? সে বিষয়ে আমি আন্তরিকভাবে বলবো, দ্যাট ইজ ভেরি আর্জেন্ট টু ফিক্স দিস এরর, বিকজ এই ইতিহাসটা কিন্তু আমাদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। হ্যাঁ, আপনি স্বাধীনতা দিবস 26শে মার্চের মধ্যে পাকিস্তান দিবস করছেন কেন? আপনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব করেন, ঐতিহাসিক লাহোর প্রস্তাব গুরুত্বপূর্ণ, সেটা বাংলা হেফাজত 72-এর সংবিধান নিয়ে এত প্রশ্ন, এই সংবিধানের আলোকে তো জামায়াত বিরোধী দলও হয়েছে। আমি তো সেটাই এতক্ষণ বললাম, মাহবুব ভাই বললেন, আমি আমার সাবজেক্ট নিয়ে বলছি বা যে ছিল, আমি জানি না ওনারা যে বিষয়ে গেছেন সেটা আমার কাছে মনে হয় যে আমার কাছে একটু কথা তার কারেক্ট হতে পারে, বাট ইরিলেভেন্ট। কেন বললাম, আমরা বলতেছি এই যে আইনটাকে মানতেছে না, সেই নিয়ে কথা হয়েছে যে এই আইনটা যদি না থাকে তাইলে কি হয়। এই জুলাই আদেশ বাস্তবায়ন আইন যেটা করছে, এইটা না থাকলে কি হয় আমরা সেটা বলছি। এইটা না থাকলে আমার নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় না, আর এটা থাকলে আমি একটা আইনের আওতায় আসি, আমি সেই কথাটা বলছি। আচ্ছা, যদি গণভোট, একটু জানতে চাই যে গণভোটের আসলে ভবিষ্যৎটা কি? গণভোট যদি বাতিল হয়ে যায় তাহলে এই নির্বাচন, সেটা নিয়ে আপনি গণভোট যদি বাতিল হয়ে যায়, সেটাই বলছি, জনগণের অভিপ্রায় কিন্তু এই গণভোট, এবং গণভোটের হাতে ভোট দিয়েছে 70% লোক। এবং আজকে যারা, একটা প্রশ্ন আপনাকে একটু জিজ্ঞেস করি, আচ্ছা রাষ্ট্রপতির আদেশটা তো যখন দেওয়া হচ্ছে তখন তো কোনো নির্বাচিত সরকার নাই না, এ প্রশ্ন আর কি আমার। তা নির্বাচিত সরকার আসার পরেও রাষ্ট্রপতির আদেশকৃত যে সেটা কি তখন সমভাবেই হয়ে থাকে? সেটা কি নির্বাচিত সরকারের কোনো এখতিয়ার থাকে না তখন? ইয়েস, নির্বাচিত সরকার তো বলবেই কোনটা। যেমন এটার তো ফলাফল হয়ে গেছে, মানে আমরা যে জুলাই আদেশের কথা বলছি, এটার কিন্তু ফলাফল হয়ে গেছে, মানে এইটা আলোকে ভোট হয়ে গেছে। এখন এই আইনটা বাতিল করে, আমি প্রোডাক্টটা এসে গেছে, আমার বক্তব্যটা ওইখানে, প্রোডাক্টটা এসে গেছে। ওটা তো অলরেডি সালাউদ্দিন সাহেব বলছে যে গণভোটের আদেশ যে আইনটা, এটা এখন আর কার্যকারিতা নাই। মানে কি, এটার ফলাফল তো হয়ে গেছে ওই অর্থে। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, সেটা বলছে যে আইনটা, আদেশটা সঠিক না, আদেশটা বেআইনি, ওইটা আমরা বলতেছি। আদেশটা যদি বেআইনি, আমি ধরে নিচ্ছি যে আদেশটা বেআইনি, আদেশটা নাই। এই আদেশটা না থাকলে যা আছে সবই তো নাই। সব যদি না থাকে তাহলে আমি নির্বাচন করলাম কি দিয়ে? এইটার ভিতরে নির্বাচনের কথাও বলা হয়েছে, সেই জায়গাটায় আসতেছি। তাহলে নির্বাচন এই সংবিধান মোতাবেক হয় নাই। এই সংবিধান মোতাবেক হওয়ার কথা 90 দিনের মধ্যে 7 নভেম্বর 2024, সেটা যখন হয় নাই তাহলে আমাকে এখানে যেতে হয়, তাহলে আমার নির্বাচন বৈধতা পায় না, এটা আমি বলে গেছি। এখন অন্য একটা প্রসঙ্গে আসি। এই রেজওয়ানা একটা কথা বলেছে, এটা আমি শুনেছি, আন্দালিব পার্থ সাহেব বলেছেন যে তার সহজ ভাষায় যদি বলি, উনি বলছেন আমরা 300 রান করেছি, একজন এসে 2 বলে 12 রান করেছে। আপনি কতগুলো খেলা আছে, আপনি যদি খেলা দিয়েই বুঝাই, ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, যে আমরা 2টা দলে খেলা খেলতেছি, পুরা মাঠ 90 মিনিট নিয়ন্ত্রণ করছি আমি, মানে আমার দল, কিন্তু আরেকটা দল ভালো নিয়ন্ত্রণ করতে পারে নাই, একটা গোল দেওয়ার সুযোগ পাইছে, 2টা গোল দেওয়ার সুযোগ পেয়েছে, গোল দিয়ে দিছে, দ্যাট ইজ জাজমেন্ট। গোল দিছে মানে সে বিজয়ী। আপনি 2008-এর পর যদি, নির্বাচনের পর যদি সব দল আন্দোলন করে 100 রান করে থাকে, 2014-র পর আরও 100 রান করছে, 2018-র পর আরও 100 রান করছে, 2024-এর নির্বাচনের পর যদি শেখ হাসিনা 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো তাহলে তো আরও 100 রান করতো, 400 রান হইতো। কিন্তু আপনি ক্রিকেট খেলার থিওরি কি জানেন যে কোনো সময় যে সব উইকেট পড়ে যায়, লাস্টে বলার উইকেট থাকে যে 1 বলে 3 রান কিংবা 1 বলে 5 রান, এরকম খেলা আমরা দেখছি। তখন সে ব্যাটসম্যানও না, দেখা গেল এমন একটা বল মারছে যখন 3 দরকার, 4 মেরে দিয়েছে, জিতাইছে সে, ওটাই জাজমেন্ট। সুতরাং আপনারা যদি আরো 300, তাহলে আরো 100 রান করতেন, আরো 100 রান করলে কি হইতো, যে ওই সরকার, এর আগে যারা পতিত সরকার 29 পর্যন্ত ক্ষমতায় থাকতো, আর আপনার আন্দোলন নামে ঠুকুর ঠুকুর করে আরো 100 রান করতেন, সরকারের পতন হইতো না। যেই সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করছেন, যে তাকে সরাইতে চাইছেন 12 বছর 14 বছর যে আন্দোলন করেন, সরকারকে কিন্তু সরাইতে পারেন নাই। সরানোর জন্য ওই জয়সূচক ব্যাটিং অথবা জয়সূচক গোলটা লাগে, সেই গোলটা যারা করছে কৃতিত্বে
জামাতের দাবিদার তারা, এটাই চূড়ান্ত। সেকেন্ড, আরেকটা কথা বলি, আরেকটা কথা বলছেন যে জেনারেশন জি থেকে আপনারা জামাত হয়েন না, কথাটা বলছে। আমি যৌক্তিক, আমি এডমিট করি যে তোমরা জামাত হয়েও না, কিন্তু প্রশ্ন হচ্ছে এত সহজ এটা বলছেন কেন? বাংলাদেশের ইতিহাস আমরা জানি, জার্সি বদল, দল বদল কে করে নাই? একজন এক এক দল বদল করে, তাহলে কি তাদের আদর্শচ্যুতি হয়ে যায় নাকি আদর্শ থেকে যায়? তাহলে দল বদলই আদর্শের শেষ হয়ে যায়? আমরা এবারও তো দেখলাম নির্বাচনে, আমার দল একটা আমাকে নমিনেশন দিচ্ছে আর এক দল, আমার দল একটা, আমি আরেকজনের মার্কা নিয়ে নির্বাচন করি। এই মানে খালি বললেই হবে না, এরা জেনারেশন জি থেকে জামাত হয়ে যাবে, এটা যদি আপনি এত সহজে বলে ফেলেন, তাহলে আপনারা কি হয়েছেন? আপনারা তো জার্সি বদল করে করে সবাই, আপনার দলের নাম একটা, আপনি এমপি হয়েছেন আর একটা দলের থেকে, আপনার দলের নাম একটা, আপনি অন্য দলের ব্লেসিংস হয়েছে, আপনি নিজের দল বিসর্জন দিয়ে আইসা প্রতীক নিয়েও নির্বাচন। কাজে এত সহজে এত ইজি করা মানে আমি মনে করি সঠিক নয়। তাহলে আপনাদেরকে নিয়ে তো আমাদের প্রশ্ন আছে, যারা অন্যান্য যারা জার্সি বদল করেন, দল বদল করেন, তাহলে কি আইডিওলজি বলতে কিছু নাই? আমরা এক জায়গায় গিয়ে বসে এই নতুন পোলাপান গিয়ে কোনো উপায় না পাই 11 দলের সাথে একটা জোট বানাইছে, এখন তারা জামাত হয়ে যাবে? জামাত কিন্তু কেউ পছন্দ করে না। আপনি মাজার ভাঙা পছন্দ করে কেউ? করবে না। এটা জামাত ভাঙুক আর যেই ভাঙুক পছন্দ করবে না। স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, আচ্ছা স্বাধীনতা বিরোধী শক্তি আমরা তাদেরকে বারবার বলি, আমরা তো তাদেরকে আমরাই জিয়ে রাখছি। আজকে 5 বছর কিন্তু তার বাসায় জাতীয় পতাকা উত্তোলিত থাকবে বিরোধী দলের নেতা হিসাবে। সেটা কারা করেছি? আমরা যে খালি জামাত বিরোধী করি, এটা কি আমাদের স্লোগান? না, আমরা চাই না। আমরা তো জামাতের ইফতার পার্টিতেও যাই, দায়িত্বশীল ব্যক্তিও তো যান। আমার কথাটা হইল, আমার বিরোধটা কোথায়? এটা কি আমরা ভাগ ডিভিশন করে রাখতেছি নাকি? 71 সালের শেখ হাসিনা চলে যাওয়ার পরেই কথা আসতেছে 72-এর সংবিধান। চ্যালেঞ্জ করলাম, 72-এর সংবিধান বলতে থেকে যে বাংলাদেশের কি লেখা আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান 72। আপনি আইনের থিওরি জানেন? লেখে নারী ও শিশু নিধন আইন 2003, অর্থাৎ 2003 সালের আইন। এটাকে যদি এখনো সংশোধন করা হয় তখনও লিখবে নারী ও শিশু আইন 2003। আর এখানে কি লেখা আছে বাংলাদেশের সংবিধান 1972? এটা সংস্কারযোগ্য, সংশোধনযোগ্য, সব কিছুর যোগ্য। বাংলাদেশের সংবিধানে এটার নাম থাকবে। আপনি মুক্তিযুদ্ধ তামাশা নাকি? 100% রাষ্ট্রবিরোধী একটা লোকের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে দেন তো, বাংলাদেশের ইতিহাস দেখি সে মুক্তিযুদ্ধ বাদ দিতে পারে কিনা। এটা আমার একটা স্লোগান বানাই। শেখ হাসিনা চলে গেছে ভাবটা এরকম এরপর থেকে যে উনি বোধহয় মুক্তিযুদ্ধ নিয়ে গেছে গিয়ে। মুক্তিযুদ্ধ শেখ হাসিনার সম্পদ না রাষ্ট্রের সম্পদ? আর আমরা যদি এত মুক্তিযুদ্ধ লালন করি, তাহলে মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলোর উপরে এখনো কেন আঘাত? সেটা তো ফৌজদারি বিচার, অফকোর্স করেন। আমরা তো ওই যে যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে সেদিন আমরা টকশোতে বলছি, কেউ চ্যালেঞ্জ করতে পারি না, চ্যালেঞ্জ করতে আমরা বলছি এটা কোনোভাবে অ্যালাউ করা যাবে না। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। বিচার করেন মুক্তিযুদ্ধের স্থাপনাগুলোকে কেন টার্গেট করা হচ্ছে? শেখ হাসিনার আমলে তো আমরা দেখিনি যে মুক্তিযুদ্ধের কোনো স্থাপনা অথবা ভাস্কর্যের উপর আঘাত করে। শুধু শেখ হাসিনার আমলে কেন, বিএনপির এর আগেও 2 দফা 80 দশক কারোর আমলে তো দেখি না। এখন কেন তাহলে টার্গেট? এখন কেন হচ্ছে, এটার একটি চমৎকার ব্যাখ্যা আছে। সেটা ভাই খুব সুন্দর করে বললেন। ওই খেলার উদাহরণটি, কালকে থেকে তো চলছে খেলা, যে লাস্ট বলে 4 মেরে দিলে সে তারাই জিতে যায়। কিন্তু এই 4টার মধ্যে যদি রেফারির একটু পক্ষপাতিত্ব থাকে, যদি ওই চুরিচামারি থাকে, তাহলে কি হবে? ওই কাজটি এখানে হয়েছে। হ্যাঁ, খেলায় ওই যে 4 মেরেছে যারা, জাতীয় সংসদে আজকে আমরা যাদের প্রধান বিরোধী দল হিসেবে দেখছি, সেখানে একটি ওই রকম আম্পায়ারের দায়িত্ব কারা ছিল? অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সে অন্তর্বর্তীকালীন সরকার এটা নিশ্চিত করে গেছে যে আমাদের পছন্দের দলটি বিরোধী দলে বসবে, অন্তত বিরোধী দলে বসবে, যদি সরকারি দলে নাও বসে। যেই কারণে তারা কি করে, আমি এটা বুঝলাম, আমি তো দেখি নাই, আপনি জিজ্ঞেস করতেই পারেন, আপনি কি করে জানেন? আমি এগুলো মিলালাম। এই যে আজিজ ভাই, আমি একটু না কোঅপারেট, আপনি তো বলছেন যে পরবর্তীকালের কথা, আমরা তো বলছি ওই দিনটার কথা। আপনি তো বলতেছেন এখন পরে বিরোধী দল হয়েছে, বিরোধী দল পরের কথা বলছেন, আগেই হয়েছে। এটা একদিনে হয় নাই, এটা হঠাৎ করে 12 তারিখ তো আসে নাই। না, আমরা সেটা বলি নাই। আমি যেটা বলছি, আমার কথা হচ্ছে, আপনি বলেছেন যে লাস্ট বলে 4 মেরে দিয়ে জয়সূচক গোলটা রেফারি সেখানে হেল্প করেছে, 3টাকে লাল কার্ড দিয়েছে। ওই দিন রেফারি কে? ওই দিনের রেফারি অন্তর্বর্তী সরকার। তাহলে সুবিধা নিছে কারা? এখন সুবিধা নিচ্ছে যারা
তারা বিরোধী দলে এবং না না না, তাহলে ক্ষমতা আসলে ওই সিচুয়েশনটা এই ক্ষমতায় এসেছে আসলে জামাত, কারণ জামাতের 3 থেকে 4% ভোট, 3 থেকে 7% ভোট, তারা কি করে 36% ভোট পায়? এই ভোটের ভিতরের শুভঙ্করের ফাঁকিটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে রেফারিং, পক্ষপাতিত্ব। সেই পক্ষপাতিত্বের অংশ হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, অনবরত তর্ক তোলা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন শ্রদ্ধেয় নেতাদের সম্পর্কে অহেতুক বিতর্কগুলো তুলে মানুষের এক ধরনের রাগ বিতৃষ্ণা, জেনজিদের মধ্যে মুক্তিযুদ্ধকে নিয়ে নানান রকম তর্ক তুলে দেওয়া, যে এইগুলোর কোনো প্রয়োজন ছিল না। আমাদের এখানকার অনেক দীর্ঘদিন ধরে, আপনি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কি, এই 18 মাস সময়ে এই সরকার একবারও লেখাপড়ার কথা বলেনি, কারণ লেখাপড়া করলেই তো সত্যটা বেরিয়ে আসবে। এই যে আওয়ামী বয়ান, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান একটা শব্দ এতবার আপনারা শুনেছেন, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলে কিছু নাই, আছে বিএনপি বয়ান, কারণ 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল হয়েছে এই জিয়াউর রহমানের সময়ে, এবং সেটার সম্পাদক বরেণ্য হাসান হাফিজুর রহমান, এবং সেখানে প্রত্যেকের অবদান নিখুঁতভাবে লেখা আছে। কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ঘোষণা দেওয়া হয়েছে, জিয়াউর রহমান কখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কার নামে দিয়েছেন, সবকিছু জিয়াউর রহমানই নিজে লিখে গেছেন একটি জাতির জন্ম নামের নিবন্ধে। এগুলো তো সলভ মেটার। এই সলভ মেটারগুলো কেন সামনে আসতে হলো? কথা হ্যাঁ, সেই সলভ মেটারগুলো আসা হলো কারণ আমাদের এখানে একটা বিরোধী দল দরকার। যেই বিরোধী দলের মধ্যে আমাদের যে অতৃপ্ত স্বপ্ন আমাদের অন্তর্বর্তী সরকারের ছিল, তারা বহন করে নিয়ে যাবেন। সেই অতৃপ্ত স্বপ্নের সনদ হচ্ছে জুলাই সনদ, যেটা আপনারা পড়বেন, ভূমিকার অংশটুকু পড়বেন। মুক্তিযুদ্ধ নিয়ে 70 শব্দ আমি গুনেছি, আর গণ অভ্যুত্থান নিয়ে শব্দ হলো 550। সেখানে শেখ হাসিনা যে গুলি করেছেন সেখান থেকে শুরু করে ওই হেলিকপ্টার থেকে গুলিও আছে, কিন্তু এই 71-এ পাকিস্তানি শব্দটা নাই। 71-এ পাকিস্তানি বাহিনী যে অত্যাচার করেছে সেই শব্দটা জুলাই সনদে লেখা হয়নি। তাতে আপনি বুঝতে পারেন যে এই সনদের অভিপ্রায়টা কি। এটা জনগণের অভিপ্রায় নয়। জনগণের অভিপ্রায় হচ্ছে এই দেশ থাকবে। অনেক ভাঙচুরের পরেও আমাদের গড়ায় পাকিস্তানের চেয়ে ডাবল হয়ে গেছে। আমরা পাকিস্তানমুখী যাত্রা আর চাই না, এমনকি ভারতমুখী যাত্রাও আমরা চাই না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে সরকার এতবার বলেছে 18 মাস, আমরা পাকিস্তানি তাকাল্লুলও চাই না। তাকাল্লুল একটা উর্দু শব্দ, এটা আধিপত্যবাদের আরেকটা। এটাই আমি জামাতিদের জন্য উপহার দিয়েছি। পাকিস্তানি তাকাল্লুল তাদের খুব প্রিয় একটা বিষয়, এবং সেই জায়গা থেকে এই যে জুলাই জাতীয় সনদ হচ্ছে একটা জুজু। এই জুজুর বিনিময়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা বাংলাদেশের রাজনীতিতে একটা ভারসাম্যহীন পরিস্থিতি তৈরির চেষ্টা দেখতে পাচ্ছি জামাতের পক্ষ থেকে। এই জায়গায় বিএনপিকে ধন্যবাদ জানাতে হয়, তারা এই শুভঙ্করের ফাঁকিটি ধরে ফেলেছে, এবং ধরে ফেলে তারা সুযোগ মতো, যেহেতু তারা জনগণের রায় নিয়ে এসেছে, 2/3 রায় মানে তো এটা একটু ভাই ঠাট্টা মজার ব্যাপার না। জনগণ তো দিয়েছে আপনাকে 2/3। আরেকটি রায় কথা বললেন রাজ্জাকি ভাই, যে 70% ভোট দিয়েছে গণভোটে, হ্যাঁ ভোট 69%। একটা সরল অঙ্ক করেন তো, 3 কোটি লোক না ভোট দিয়েছে, আর 6 কোটি লোক ভোট দিতেই যায় নাই। এই 6 আর 3 কোটি লোক তো হ্যাঁ ভোট দেয় নাই, 9 কোটি লোকই তো না হ্যাঁ ভোটের পক্ষে না। আপনি কি করে আপনি গণভোটকে হ্যাঁ ভোট জিতেছে বলেন, যদি এই তর্ক উঠা হয়? অর্থাৎ তর্ক করলে, আইনের কাগজ আনলে, অনেক কাগজ। গণভোটে কত 9 কোটি ভোট, 3 কোটি দেয় নাই নাকি কি বললেন? আমি জানি 4 কোটিতে ভোট দিছে হাতে, 2 কোটি 80 না কত দিছে নাতে, 3 কোটি। ঠিক আছে, 3 কোটি। বাকিরা ভোট দিতে আসে নাই যারা, আমি যদি বলি তারা কেউ হবে হ্যাঁ ভোট দিতে হবে বলে যায় নাই। তাহলে বাকি যারা এই ভোটে যারা এই ভোটে গণভোটে যারা ভোট দিছে, তারাই তো অলমোস্ট সংসদ নির্বাচনে ভোট দিছে না, সকলেই দেয় নাই, অনেকে। তা বলছেন আমার যুক্তিটা খুব সরল, আমিও বলতেছি। না না, আমি তো শেষ করতে পারি না। আচ্ছা করেন। আমার শেষ কথাটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এইখানে 9 কোটির মতো মানুষ এই ভোট দানটা হ্যাঁ ভোটের পক্ষে না। সোজা কথা, কি কারণে আমি জানি না। ভোট ধরছে না 18 কত 12 কোটি ভোট। আমি আসতে ওনার সময় উনি কথা বলবেন, আমি আমারটা বলছি। আমার হিসাবে বলছে এই 9 কোটি লোক হ্যাঁ ভোট দেয় নাই। হ্যাঁ, এখন আপনারা এটাকে জোর করে 70% বলতেছেন যে প্রদত্ত ভোটের 70%, তাই তো? কিন্তু অনুপস্থিত ভোটগুলোকে আপনি কাউন্ট করছেন না। অনুপস্থিতিতেও একটা কিন্তু জনরায়,
আমি যাচ্ছি না, আমি যদি এখান থেকে ওয়াক আউট করি আমার অনুপস্থিতি হয়ে যাবে না, তার মানে আমি এই কথাগুলো আর রাখতে চাচ্ছি না, এই তো ওয়াকআউটের ব্যাপারটা। বিষয়টা হচ্ছে আপনারা এই ধরনের গণভোট কোথাও দেখেছেন যে আগে গণভোট করে বলে দেওয়া হয় স্বাধীন সার্বভৌম সংসদ এইভাবে চলতে হবে? কোথায় আছে এটা? বাংলাদেশের কোন গণভোট আগে ঠিক করে বলা হয়েছে এইভাবে করো? তার মানে আপনাকে তো সংসদে একটা পাশ করার পরে আপনাকে বলতে হবে ঠিক আছে জাতির সাপোর্ট আমরা পাই কিনা, যেটা আমরা দেখেছি যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে 1991 সালে সংসদ ইয়েতে যাওয়া হলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাই দেখেছি। এবার আমরা কি দেখলাম যে অনির্বাচিত সরকার জনগণের অভিপ্রায়ের নামে তারা তাদের পছন্দ মতো আগামী দিনের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার খায়েশে তারা এমন কিছু সংস্কার প্রস্তাব দিচ্ছে যাতে রাজনৈতিক দলগুলোকে পায়ে দড়ি দেওয়া যায়। আচ্ছা, আমরা যদি মনে করি যে এই প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করছেন, না এই 2 টার্ম না, আমরা 5 টার্ম মার্গারেট থেচারের মতো রেখে দেব, আপনার কি করবার আছে? জনগণ যদি চায় তারেক রহমান সাহেবকে, আপনারাই ঠিক করে দিবেন না? ডক্টর ইউনূসের প্রতিও কিন্তু এমন বলেছে যে ইউনূস আরো 20 বছর আপনি গণভোট দেখ, ভোটে দাঁড়ান। উনি তো গিয়েছিলেন একটা করতে, দল করতে, পরে তো কানে ধরে তো বিদায় নিয়েছিলেন 1/11-এর সময়। ভাই, রাজনীতি তো এত সহজ কথা না, খালি মুখে বললে তো হবে না, আপনার মানুষের দাঁড়ে তো যেতে হবে। উনি তো 5টা ভোটও পেতেন না, আপনি ভোট দেন না, দাঁড়ান, উনি তো এখনো দাঁড়াতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ভোটের যে কথা, তখন তিনি 3 মাসের কথা বলেননি, বলেছেন যে আমি গেলে 5 বছরের জন্য। 5 বছর না, উনি 50 বছরের জন্য থাকুক না, ভোট করে থাকতে হবে তো। আপনি যে মার্গারেট থেচারের কথা বলছি, ইন্দিরা গান্ধীর কথা বলছি, তারা তো ভাই জয়ী হয়ে তো ছিলেন, ওনারা তো মুখের কথাতে আসেন নাই। কাজেই এই যে ব্যাপারগুলো আপনি দেখুন, এত রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলছে জামাত এবং অন্তর্বর্তীরা, তো রাষ্ট্রপতির কোন সম্মান এবং ক্ষমতাটিকে ইউনূস সাহেব শ্রদ্ধা করেছেন? জি, আমি আসবো। কাজেই আপনি নিজে যা করবেন না, আপনি আরেকজনের কাছ থেকে দাবি করছেন কি করে? কাজেই এইগুলো সব কিছুই আপনি দেখুন একটা পরিকল্পিত উপায়ে নিয়ন্ত্রিত রাজনৈতিক, ওই -2 ফর্মুলার মতো। তো এই ব্যাপারে একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবশ্যই খুবই ম্যাচিউর আচরণ করছে বলে। ধন্যবাদ আপনাকে জনাব রেজওয়ানা করিম স্নিগ্ধা। আমি আপনার কাছে আসার আগে একটু আবু হেনা রাজ্জাকি ভাই, আমি আপনার কাছে আসতে চাই। মাহবুব ভাইয়ের এই জরিপটা আমি বুঝলাম না কোথায় পাইলো। 6 কোটি 7 কোটি ভোট হয়েছে এই গণভোটের বিষয়ে। মোট ভোটার কত? মোট ভোটার 12 কোটি সামথিং। হ্যাঁ, সেখানে 6 কোটি তো অনুপস্থিত, সেটাই তো আমি বলছি। 6 কোটি অনুপস্থিত তো জাতীয় সংসদের ভোটেও। হ্যাঁ, জাতীয় সংসদের ভোট নিয়ে তো আলাপ হচ্ছে না, ভোট তো আপনি তো কাস্টিং ভোট নিয়ে কথাটা বুঝলেন, কাস্টিং ভোট ধরবেন তো? না, আমি পুরো ভোট ধরবো, যারা আসে নাই সেটাও আমার কাছে কাস্ট। আপনি ধরলে তো কিছু আসা যায় না। হ্যাঁ, আপনি আপনার মত দিবেন, আমি আমার মত দিতে পারবো না? দেন না। আমি দিলাম যে 9 কোটি লোক হ্যাঁ ভোটের পক্ষে নাই, দেন, এটাই আমি বললাম। না তো তাহলে তো 6 কোটি ভোটার যদি দিয়ে থাকে ভোট, আর 9 কোটিতে না দিয়ে থাকে তো 15 কোটি ভোটার হয়। কিন্তু ভোটার তো 12 কোটি। ভোটার 12 কোটি না, ভোটার 12 কোটির মধ্যে 7 কোটি ভোট তো দিয়েছে। আমার পয়েন্টটা খুব সহজ। ঠিক আছে, তো তা 7 কোটি লোকে ভোট দিছে। হ্যাঁ, আর 6 কোটি দেয় নাই তো। আবার 6 কোটি কোথায়? ওই যে 6 কোটি দেয় নাই, হ্যাঁ, অনুপস্থিত। দেয় নাই তো সেটা অন্য কথা, সে তো ন্যাশনাল জাতীয় ভোটেও দেয় নাই। ন্যাশনাল জাতীয় ভোট অন্য কোনো জায়গায় কিন্তু নিয়ে আনতেছেন না। এই জায়গায় কথা তো সেটা না। আপনি এই জায়গায় আপনি বুঝছেন তো, কাস্টিং ভোটে 70% 69% ভোট নিয়ে শুধু আলাপ হবে না। আবার সরকারি দল পাইছে কত? কাস্টিং ভোটের 51% ভোট। হ্যাঁ, তার মানে 49% লোক তাদের পক্ষে দেয় না, এটা বিএনপিকে মনে রাখতে হবে। সেটা তো আরে সেটাকেই মনে রাখতে হবে, সে কখনোই তো 100% না, ঠিক আছে। এবং এইটাই মনে রাখতে হবে যে 9 কোটি লোক হ্যাঁ ভোট দেয় নাই। বেশ, তাহলে খুশি তা করতে পারবেন না হ্যাঁ ভোটের নামে। তাহলে থাকেন, এখানেই থাকেন। জি, আমরা একটু আবু হেনা রাজ্জাকি আপনার কথা শুনতে। তাহলে যে 31% ভোট দিছে, এই ভোট পায় নাই বিরোধী দল? 31%ই পেয়েছে, তারা সমান অধিকার পেতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষপাত আচরণের কারণে কি 3% 36% হয়ে গেল? অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা পারতো, এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি তার ক্ষমতায় নিতেই চাইতো, পারতো, নিতে চায়, তাহলে আটকায় কিভাবে? সেটা তো সৈয়দ রেজওয়ানা বলেই দিলেন। আটকায় মানুষ। না, সেটাই বললাম, পারেনি তো। আমি সত্যি কথা, এটা সৈয়দ রেজওয়ানাই বলছে। হ্যাঁ, এর জন্য তো বলছে ভালো। রেজওয়ানা বলছেন যে সৈয়দ রেজওয়ানা চৌধুরী, রেজওয়ানা তিনি পরিবেশ উপদেষ্টা, তিনি বলেছিলেন যে উগ্রপন্থীকে ঠেকানোর জন্য যা করা দরকার করেছি। হ্যাঁ, তার মানে কি দাঁড়াইলো? বিরোধী দলকে তো উনি উদ্দেশ্য করে বলেনি, এবং উনি বলেছেন যে তাদের গাত্রদাহ কেন হচ্ছে, এমন একটি প্রশ্ন রেখে। না, ওটা তো আপনি কৌশলে বলতে পারেন। আপনি তাহলে নির্বাচনের ভিতরে কোন দলটা উগ্রবাদী ছিল সেটা পরিষ্কার করছেন?
আপনি তো উগ্রবাদী দলটাকে ঠেকাইছেন। আবার বলছেন যে যদি আমি হ্যাঁ, কখনো উগ্রবাদী বলছে, কিন্তু জামাতকে তো বলে না, জামাতকে উগ্রবাদী। সেটাই বলতেছি, আমি ওখানেই আসতেছি। সে আবার জামাতের এত লাগলো আরে আমার এরপর তো উনিই বলছেন যে আমি, জামাতের এত আরে লাগলো শেষ করতে দেন। জি, আমি আপনার- উনিই বলছেন যে আমি যদি কখনো মবের শিকার হই তাহলে ধরে নেবেন সেটা জামাত শিবির করেছে। এটা দিয়ে কি অর্থ দাঁড়ায়? 1 নম্বর। 2 নম্বর, আপনি বিদেশ থেকে এসে সংবিধান নিয়ে কোনো কথা বলে গেছে, সেই বিদেশের লোকটা কোথাকার মন্ত্রী এখন? কোন দলের মন্ত্রী? পররাষ্ট্র মন্ত্রী হিসেবে না, গুরুত্বপূর্ণ উনি একটি মন্ত্রী সংবিধানে হিসেবে। ছিলেন না, আলিডিয়া ছিলেন সংবিধানের। তাকেও তো বলা হয়েছে সে আমেরিকা থেকে এসে, বলে নাই? এবং তার 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 পদত্যাগ চাইনি আমরা। জি, তার বিএনপি পক্ষ থেকে আসিফ মাহমুদ পদত্যাগ চাওয়া এবং হ্যাঁ, হয়েছে। তো তাকে যখন আপনি আবার মন্ত্রী বানান তাহলে রেজাল্টটা কি দাঁড়ায়? আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটিএম আজহার সাহেব মুক্তি পেয়েছেন রিভিউতে, তখন সরকার পক্ষের লয়ার কে ছিলেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একজন অ্যাটর্নি জেনারেল। এখন ফলাফল দিয়ে কি বোঝা যায় অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? সেই অ্যাটর্নি জেনারেল কে আজকে? আইনমন্ত্রী। আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে। কোন দল থেকে আসছেন? সরকারি দল থেকে। তাহলে অ্যাটর্নি জেনজি থেকে জামাত হয়েন না। আচ্ছা, আবার এও বলা হয়েছে যে অনেকে গুপ্ত জামাত ছিল, ছাত্রলীগ, ছাত্র শিবির, সে তো আছেই, সে আলোচনা, সেই আলোচনা নিয়ে তো কত কথা নাই। আপনি এনসিপি কি জামাত করে বাদ দিতে চান, করেন, সেটা তো অন্য চ্যাপ্টার। না, আমি বলছি যে বুঝতে চাই, আপনাকে আমি বুঝতে বলছি চেয়েছি যে আর কি। আপনার নির্বাচনটা নিয়ে যে কথাটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সব করছে, আপনি বলেন তো মীর কাসেম সাহেবের ছেলে আরমান, উনি এমপি হয়েছেন না? মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে এমপি, দেলোয়ার হোসেন সাইদ সাহেবের এমপি, এরা কি সবাই পপুলার? যে এরা সবাই এমপি হয়ে গেল, সবাই যে গোটা দেশ জামাত বিরোধী, স্বাধীনতা বিরোধী, তার মানে কি? ওই যে রেজওয়ানা সাহেব বলছেন, রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা, যে আমরা উগ্রবাদী, তাহলে এই যে যাদেরকে নিয়ে আসছে গণভোটের কিন্তু আবার 10 লাখ ভোট বাতিল হয়েছে পরে। এটা কখনো হয় নাকি যে 2টা গেজেট হয়, একটা গেজেটে আপনি যা ভোট পাইলেন তারপরে 7 দিন পরে আরেকটা গেজেট দিয়ে বললেন 10 লাখ ভোট বাতিল হয়ে গেছে, তাইলে আপনি ভোটটা বিতর্কিত হয় না? তাইলে ত্রুটিগুলো খালি এই সব জায়গায় হইলো নাকি এই যাদেরকে পাশ করানো হইলো তাদেরকে দিয়ে কি আপনার যন্ত্রণা লাঘবের অথবা ব্যথা লাঘবের নির্বাচন করছে কিনা, এদেরকে নিয়ে শঙ্কিত কিনা দেশ? নাইলে আপনি যাদেরকে আমরা রাজাকার হিসেবে মৃত্যুদণ্ড দিল ঠিক তাদের সন্তানগুলো সবাই পাশ করে আসলো। আপনি ভালো করে লক্ষ্য করে দেখছেন সেটা? তাহলে আপনি কিভাবে কি বুঝবেন যে কোন ডিজাইনে চলছে দেশ, কিভাবে চলছে? আসিফ মাহমুদ যদি বলে ডিপ স্টেটের কথা, তাকে কি একবারও প্রশ্ন করা হয়েছে ডিপ স্টেট কারা, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন দিল যে তোমরা থাকতে পারলা না 29 সাল পর্যন্ত, এগুলা মানলে? তাহলে এখন যারা আসছে তারা কি তোমরা পারলা না বলে এখন যারা আসছে তারাও কি ডিপ স্টেটের শর্ত মাইনে আসছে? শর্তগুলা কি কি আমরা কি আদৌ জানি? আমরা কিন্তু জনগণ সবসময় অন্ধকারের মধ্যে। একটু জানতে চাই যে রাশিয়া থেকে তেল কিনতে হলে যুক্তরাষ্ট্রের আসলে পারমিশন প্রয়োজন কেন? অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে কি? এই আমি জানি না, যদি অন্তর্বর্তীকালীন সরকারের গোপন চুক্তির কারণে হয়ে থাকে, এখন তো সবচেয়ে বেশি জনম্যান্ডেট নিয়ে আমরা আসছি, আমরা চুক্তি বাতিল করে দিলেই পারি। এটা কি চাইলে এখন সম্ভব? কেন সম্ভব নয়? তাহলে আমার সার্বভৌমত্বটা কোথায়? তাহলে ওই সরকারের তো সার্বভৌমত্ব ছিল না, এই সরকারের তো সার্বভৌমত্ব আছে, 2/3 মেজরিটি পেয়েছি। চুক্তি কি যে কোনো সময় বাতিল এটাও কি করা যায়? ডিপ স্টেটের রিভিউ কোনো করবে, চাপ কিনা আলোচনা যে- করেন, বসেন বসেন। জনাব আবু রাজাকে আমি আপনার কাছে বসবো, জানতে চাই আমার যে- দেশের স্বার্থবিধি মানে চুক্তি যদি হয়ে থাকে আমরা জনমত তৈরি করব। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার একেবারে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে চুক্তি করেছে। হ্যাঁ, এগুলো কি ডিপ স্টেটের রাইট। আপনি খেলা যদি ছিল আমাকে কিনা? প্লেন অর্থে বলেন তাহলে আমি মনে করি অত তড়িঘড়ি করে 12 তারিখ নির্বাচন, 9 তারিখে এই চুক্তিগুলো উনি না করলেও পারতেন। আমি ব্যক্তিগতভাবে আমার একটা সাধারণ মানুষের মতো মতামত যদি দেই, 12 তারিখ যেখানে একটা নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনার এই 9 তারিখের এই চুক্তিটা তার করা ঠিক হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার করলো, এই সরকারকে এত কোঅপারেট কারা করলো, কিভাবে পারলো, সেটা কিন্তু একটা প্রশ্ন। কারণ আমরা তো পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে দুই দলের সাথে আলোচনাও সেটাই আমি আসতেছি। পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিএনপি এবং জামাত, পার্টিকুলার নাম বলছেন। জি। আচ্ছা, সেটা কিন্তু জামাত ডিনাই করছে। জামাত বলছে আমাদের সাথে এরকম কোনো আলোচনা হয় নাই। মানে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তখন জানতে চাওয়া হয়েছিল, মানে জামাতের পক্ষ থেকে কেন তিনি এই হ্যাঁ। কথা বললেন? সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু জামাত তো ডিনাই করলো।
সেটা তো পররাষ্ট্রমন্ত্রী আমি ডিনাই যদি করে তাহলে অবশ্য তো জানতে চাওয়া উচিত যে আপনি কেন এই প্রশ্নটা করলেন বা এই না না, এটা তো সবারই প্রশ্ন করা উচিত। বিএনপি জামাত দুইজনেরই বলা উচিত আপনি এটা কেন বলছেন। আর যদি তারা বইলা থাকেন তাহলে পররাষ্ট্রমন্ত্রী বলতে হবে তোমরা বলছিলা। বিএনপি থেকে এই বিষয়ে কোনো উদ্ধৃতি কিন্তু আমি তো সেটাই বলতেছি, আমি তো আপনাকে ব্লেম দিলাম, আপনি তো জামাত তো বলে দিল যে আমি বলি নাই, আমার সাথে আলাপ হয় নাই। আমরা তো বিএনপির তরফ থেকে সেই একই জিনিস চাই এবং তারপরে তাকে ধরা হোক। এক, দুই হচ্ছে এই যে আপনি এই তড়িঘড়ি করে আর যদি চুক্তি করছেন সম্মতি নিয়ে করছে, আর যদি আপনি জেনুইন ভাবে আসেন তাহলে আরেকটা হিসাব আছে। উনি তো তত্ত্বাবধায়ক সরকার ছিলেন না, আমরা মুখে তর্ক যতই করি, উনি তো তত্ত্বাবধায়ক সরকার ছিলেন না, উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের সময়টা উনি পূর্ণাঙ্গ সরকার, সেই হিসেবে উনি করতে পারেন। কিন্তু আমি যদি রাষ্ট্রের কথা চিন্তা করি, রাষ্ট্রের 3 দিন পরে নির্বাচন, এটা চিন্তা করি, তাইলে তড়িঘড়ি করে এই চুক্তিটা করা ঠিক হয় নাই। এবং আমার কাছে মনে হয় যে এই যে বর্তমানে আজকে যারা দেশ চালাবে তারা একটা বেকায়দায় পড়বে, কারণ আমেরিকার মতো একটা দেশের সাথে একটা চুক্তি করে গেছে ওই সরকার, সেটাকে রিভিউ করে তারপর এটা কি করতে পারবে না পারবে। আমার কাছে মনে হয় জনগণকে সাথে রেখে এবং সব দলকে সাথে রেখে সরকারকে এই বিষয়ে সামনের দিকে ধন্যবাদ এগোতে হবে। আপনাকে।